কাকুলি দেবী তার 3 বৌমা সুনিতা, রূপা এবং রমাকে নিয়ে শহরে বাস করে। কাকুলি দেবীর 3 ছেলে, যারা 3জনই তেমন একটা ভালো কাজ করতে না পারার ফলে শুধুমাত্র তারা জামা কাপড়ের দোকানে কর্মচারী হিসেবে কাজ করে। আর তারা 3 ভাই আলাদা আলাদা 3টে দোকানে কাজ করে। সেখান থেকে তারা যা টাকা উপার্জন করে তাই দিয়ে নিজেদের সংসার চালায়। তবে কাকুলি দেবী এবং তার 2 বৌমা রূপা এবং রমা খুব ভালো মতো সংসার ম্যানেজ করতে পারত। তারা বড়লোক পরিবারের মেয়ে হয়েও মধ্যবিত্ত পরিবারে এসে নিজেদেরকে মানিয়ে নেয়। কিন্তু সুনিতা অর্থাৎ বড় বৌমা, সে কিছুতেই মধ্যবিত্ত পরিবারে নিজেকে মানিয়ে নিতে পারে না। একদিন, মা আমাকে কিছু টাকা দিন, আপনার 3 ছেলে আপনার হাতেই তো সব টাকা ধরিয়ে দেয়, আর বিশেষ করে আপনার বড় ছেলে তো আমাকে একটা টাকাও হাত খরচ হিসেবে দেয় না, তাই আমাকে আপনার কাছে হাত পাততে হয়। আমার খুব চিকেন লেগ পিস খাওয়ার ইচ্ছা করছে, আপনি আমাকে কিছু টাকা দিন তো, আমি চিকেন লেগ পিস খেয়ে আসি। এই কি বলছো বড় বৌমা, তুমি একা একাই চিকেন লেগ পিস খেয়ে নেবে? আর আমার 2 বাকি বৌমা কি খাবে? ওদের জন্য তো তোমাকে ভাবনা চিন্তা করতে হবে, শুধু নিজেরটা ভাবলেই তো হবে না। দেখুন, আমি এই বাড়ির বড় বৌমা, আর আপনি তো আমাকে কিছু মনেই করেন না। আপনি শুধুমাত্র আপনার 2টো বৌমাকেই ভালোবাসেন, আমাকে তো একবারের জন্য ভালোবাসেন না। কারণ আমি যখনই খাবার খাওয়ার জন্য আপনার কাছে টাকা চাই, আপনি কিন্তু কখনো আমাকে টাকা দেন না। বৌমা, তুমি যদি বাড়িতে শাকসবজি রান্না করতে তাহলে আমি তোমাকে কিছুই বলতাম না। তুমি তো বাইরে গিয়ে হোটেল থেকে চিকেন, মাটন এসব খেয়ে আসবে, আর ওই খাবারগুলো আমরা তো কেউ খেতে পারবো না। আর তুমি তো জানো এখন মাছ মাংসের অনেক দাম, সেই জন্য প্রত্যেকদিন আমরা চাইলেও কিন্তু মাছ মাংস খেতে পারি না। এভাবেই কাকুলি দেবী তার বড় বৌমাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সুনিতা কিছুতেই তার শাশুড়ি মায়ের কথাতে পাত্তা দেয় না। তার সবসময় বড়লোকই খাবার খাওয়ার ইচ্ছা করে, তাই সে সর্বদাই তার শাশুড়ি মাকে বিরক্ত করে। তবে অন্যদিকে রমা এবং রূপা, তারা কখনোই তাদের শাশুড়ি মায়ের কাছে এরকম আবদার করেনি। এভাবেই কিছুদিন কাটে। একদিন, মা এই দেখুন, আমি আর রুমা বাজারে গিয়েছিলাম, আর ওখান থেকে আমরা অনেক শাকসবজি কিনে নিয়ে এসেছি। আপনার বেগুন ভাজা খেতে ইচ্ছে করছিল না? এই দেখুন, আমরা বেগুনও কিনে নিয়ে এসেছি। কালকে বেগুন ভাজা, ডাল আর ভাত করব। গরম গরম ভাত, ডাল আর বেগুন ভাজা খেতে কিন্তু দারুণ লাগবে। আর মা, আপনি আমাকে বলেছিলেন আপনার ফুলকপির তরকারি খাওয়ার ইচ্ছা করছে, তাই আমি কিন্তু ফুলকপিও কিনে এনেছি। শুধু আপনার জন্য নয়, আমাদের সবার জন্যই এনেছি। কালকে তাহলে ফুলকপি আলুর তরকারিও রান্না করব। শীতকালে ফুলকপি আলু খেতে খুব দারুণ লাগে। সত্যিই বৌমা, তোমরা দুজনেই খুবই বুদ্ধিমতী। তোমরা যে এই বাড়িতে এসে আমার সংসারটাকে এত সুন্দরভাবে গুছিয়ে রেখেছো, এটা দেখেই আমার খুব ভালো লাগছে। কিন্তু তোমাদের বড় যাকে দেখো, শুধুমাত্র নামেই শিক্ষিত, নামই এই বাড়ির বড় বৌমা, কিন্তু ওর মাথায় বুদ্ধি বলে কোনো কিছু নেই। সবসময় শুধু ওনার মাছ মাংস খাওয়ার ইচ্ছা। মা ছাড়ুন এসব কথা, কারণ আপনার বড় বৌমা যদি একবার শুনতে পেয়ে যায় তাহলে কিন্তু আবার ঝগড়া অশান্তির সৃষ্টি করবে। ও যা খেতে চাই ওকে তাই খেতে দিন, ওসব নিয়ে আর আলোচনা করে কোনো লাভ নেই। আরে বৌমা, প্রত্যেকদিন মাছ মাংস তো সবাই খেতে চায়, আমি জানি তোমাদেরও তো মাছ মাংস খাওয়ার ইচ্ছে করে, কিন্তু কি করব বলো, আমি তোমাদেরকে ভালো মন্দ করে খাওয়াতে পারি না। তোমরা তো সবই জানো তোমাদের স্বামীরা কেমন টাকা ইনকাম করে, আর বড় বৌমা তো সব জানা সত্ত্বেও বারে বারে আমার কাছে টাকার জন্য ঝামেলা করে। আর ও হয়তো জানি না এখন কিন্তু সবজির দামও অনেক বেশি। শাশুড়ি মায়ের কথা শুনতে পেয়ে তখনই সেখানে সুনিতা চলে আসে, আর সে প্রচন্ড রেগে গিয়ে শাশুড়ি মায়ের সঙ্গে ঝগড়া করতে শুরু করে দেয়। মা, আপনি কি জানেন এখন শাকসবজি আনাজের দাম বেশি বলেই আমি চিকেন আর মাটন খাওয়ার কথা ভাবি? আর তাছাড়া এখন শাকসবজিতে অতিরিক্ত পরিমাণে সার দেওয়া থাকে, তাই আমার মনে হয় না ওই সার দেওয়া শাকসবজি খেয়ে আমাদের শরীরে কোনো উপকার হয়। তাই প্রত্যেকদিন আমাদের প্রোটিন জাতীয় খাবার যেমন মাছ, মাংস, মাটন এগুলো খাওয়া উচিত। দিদি, তুমি কিন্তু ভুল বলছো। আমরা মানছি এখন শাকসবজিতে অতিরিক্ত পরিমাণে সার ব্যবহার করা হয়, কিন্তু তাই বলে যে আমরা শাকসবজি খাওয়া বন্ধ করে প্রত্যেকদিন চিকেন মাটন খাওয়া শুরু করব তা কিন্তু নয়। কারণ যতই হোক শাকসবজির তুলনায় কিন্তু চিকেন আর মাটনের দাম অনেক বেশি। আরে চুপ করো তো, আমাকে ওসব জ্ঞান দিতে হবে না। আসলে আমার শাকসবজি খেতেই ভালো লাগে না। শাকসবজি দেখলেই আমার যেন মনে হয় ওগুলো গরু ছাগলের খাবার। একটু ভালো মন্দ খেতে চাই বলে তোমরা আমার উপর হিংসা করছো, তাই না? এভাবেই সুনিতাকে বারে বারে বোঝানো সত্ত্বেও সে কোনো কিছু শুনতে চায় না। আর দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে। একদিন সুনিতা তার স্বামীকে বলে, শোনো সুমন, তোমার সঙ্গে একটা কথা আছে। প্রতি মাসে তুমি মাহিনা পেলেই সব টাকা মায়ের হাতে তুলে দাও কেন? এখন থেকে আর ওরকম করবে না। এখন থেকে অর্ধেক টাকা তুমি আমাকে দেবে আর অর্ধেক টাকা তোমার মাকে দেবে। তুমি এসব কি বলছো সুনিতা? আমি এই বাড়ির বড় ছেলে, আর আমার উপর অনেক দায়িত্বও আছে। ওরা তোমার ছোট ভাই, আর আমি জানি ওদের বিয়ে হয়ে গেছে, কিন্তু তাও ওদের দেখাশোনা করা আমারই তো কর্তব্য।
আমি কিন্তু ওসব কিছুই জানি না। আমার নন ভেজ খেতে খুব ইচ্ছা করে, আর তুমি তো জানো আমি চিকেন, মাটন, ডিম, মাছ খেতে কতটা পছন্দ করি। আমার ভেজ খাবার একেবারেই পছন্দ নয়। কতদিন হয়ে গেল আমি ইলিশ মাছের পাতুরি খাইনি, তাই জন্য আমার কদিন ধরে খুব ইলিশ মাছ খেতে ইচ্ছে করছে। তুমি এই মাসে মাহিনা পেলে অর্ধেক টাকা আমাকে দেবে, আর আমি সেই টাকা দিয়ে আমার পছন্দ মতো নন ভেজ খাবার কিনে বাড়িতে রেখে দেবো, আর যখন ইচ্ছা হবে আমি রান্না করে খাবো। সুনিতার কথা শুনে সুমন শেষ পর্যন্ত রাজি হয়ে যায়। আর কিছুদিনের মধ্যেই সুমন মাহিনা পাওয়ার সঙ্গে সঙ্গেই সুনিতা তার হাত থেকে অর্ধেক টাকা নিয়ে নেয়, আর অর্ধেক টাকা তার শাশুড়ি মায়ের হাতে দেয়। বৌমা, তুমি এসব কি করছো? তুমি কি 3 ভাইকে আলাদা করতে চাও? আমি বেঁচে থাকতে কিন্তু এই কাজ কখনো আমি হতে দেব না। আর তুমি তো জানো এখন কিন্তু সবজি আনাজের অনেক দাম, তাই সারা মাসে সংসার খরচে কিন্তু অনেক টাকাই লেগে যায়। আর তাছাড়া তুমি তো প্রত্যেক দিনই ননভেজ খাবার খেতে চাও। প্রত্যেক দিন কি ননভেজ খাওয়ানো সম্ভব? আমি তোমার সাধ্য মতো মাঝে মধ্যেই তোমাকে টাকা দিই, আর তারপরও তুমি এরকম অর্ধেক টাকা সরিয়ে রাখলে আমি সংসার চালাবো কিভাবে? আপনার কাছ থেকে আমাকে হাত পেতে টাকা চাইতে হয় বলেই তো আমি অর্ধেক টাকা সরিয়ে রেখেছি। এবার থেকে আপনার কাছে আমি আর টাকা চাইবো না। আমি আমার জন্য চিকেন, মাটন কিনে নিয়ে এসে রেখে দেবো, তারপর আমার যখন ইচ্ছা হবে আমি রান্না করে খাবো। ব্যাস, সিম্পল। দিদি, তুমি তো জানো এই সংসারের কি অবস্থা, এখন টাকা পয়সার কত অভাব। তাছাড়া রাহুল আর রনি ওরা তো এ মাসে অনেক কম টাকা মাহিনা পেয়েছে, তাই জন্য আমাদের আরো অসুবিধা হয়ে পড়ছে। এবার যদি তুমি বড়দার মাহিনার টাকা থেকেও অর্ধেক টাকা নিয়ে নাও তাহলে আমাদের আর কিছু বলার নেই। এভাবেই রূপা এবং রুমা মন খারাপ করে সেখান থেকে চলে যায়। কিন্তু সুনিতা তবুও কারোর কোনো কথাতে পাত্তা দেয় না। সে নিজের স্বামীর অর্ধেক মাহিনার টাকা নিয়ে সোজা বাজারে চলে যায়, আর বাজার থেকে চিকেন, মাটন, মাছ ইত্যাদি কিনে নিয়ে আসে। দেখেছিস সুমন, বড় বৌমার রূপ দেখলি তো? আমার 2 বৌমা একদমই কিন্তু ওরকম নয়। ওরা মধ্যবিত্ত পরিবারে এসে নিজেকে কি সুন্দর মানিয়ে নিয়েছে, আর তোর বউ তো আমাকে পাত্তাই দেয় না। বড় বৌমাকে যদি একবার ননভেজ খাবার খেতে বারণ করি তাহলে ও আমাকে 1000টা কথা শোনায়, আর বলে বেড়াই আমি নাকি ওকে 1টা টাকাও দিই না। দেখেছিস তো চিকেন খাওয়ার জন্য, মাটন খাওয়ার জন্য আমার সঙ্গে কেমন ব্যবহার করলো। মা, তুমি চিন্তা করো না, একদিন ঠিক সুনিতে বুঝতে পারবে শাকসবজি খাওয়া আসলে আমাদের শরীরের পক্ষে কতটা উপকার। আর আমি ওকে শাকসবজি খাইয়েই ছাড়বো। চিকেন, মাটন আমি ওকে আর খেতেই দেবো না, আর ওর হাতে কোনো রকম টাকাও দেবো না। এই বলে সুমন সেখান থেকে চলে যায়। এভাবেই দেখতে দেখতে একটা মাস কাটে, আর পরের মাস থেকে সুমন আর সুনিতাকে কোন রকম ভাবে টাকা দেয় না, যার ফলে সুনিতা এখন চাইলেও ইচ্ছা মতো চিকেন এবং মাটন খেতে পারে না। তাই সে আবার সবার সঙ্গে ঝগড়া অশান্তি শুরু করে, যার ফলে সুমন একদিন বাধ্য হয়ে সুনিতাকে বাজার থেকে চিকেন লেগ পিস কিনে নিয়ে এসে দেয়। কিন্তু সেই খাবারটা অনেকদিন আগের তৈরি করা ছিল, তাই সুনিতা যখন সেই লেগ পিস খেতে শুরু করে তখন সেই চিকেন লেগ পিসের মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম ছোট ছোট পোকা দেখতে পায়। এ বাবা, সুমন তুমি আমাকে এটা কে নিয়ে এসে দিয়েছো? এই লেগ পিসের মধ্যে পোকা! এতদিন ধরে আমি চিকেন খাচ্ছি কিন্তু কখনো তো এরকম হয়নি। তুমি নিশ্চয়ই ইচ্ছে করে আমার জন্য এরকম খারাপ লেগ পিস এনে দিয়েছো, তাই তো? তোমার যদি বিশ্বাস না হয় তাহলে চলো আমার সঙ্গে। তুমি যেই দোকান থেকে চিকেন নিয়ে আসো আমি তোমাকে সেই দোকানেই নিয়ে যাবো। আর ওই দোকানদারটা আমাকে এটাই দিল, তাই আমি নিয়ে এলাম। আমি কি করে জানবো প্যাকেটের ভিতরে কি ছিল? এবার বুঝলো তো চিকেন খাওয়া কতটা ক্ষতিকর। আর বিশেষ করে তোমার জন্য, তুমি এত পরিমাণে ননভেজ খেতে ভালোবাসো, তাই তোমার সঙ্গে এরকম হলো। এবার থেকে কিন্তু চিকেন আর মাটন কিছুই বাড়িতে নিয়ে আসবে না, আর আনলেও আমি দেখে শুনে নিয়ে আসবো। সুমনের কথা শুনে সুনিতা তখনই সেই চিকেন লেগ পিস গুলো ফেলে দেয়। সেদিনের পর থেকে চিকেন এবং মাছ মাংস দেখলেই সুনিতার কেমন যেন ঘৃণা লাগে, তাই সে এখন বাজার থেকে কিছুতেই চিকেন এবং মাটন কিনে নিয়ে আসে না। তবে সে শাকসবজি দিয়ে পেট ভরে ভাতও খেতে পারে না, তাই সবসময় সে মন খারাপ করে বসে থাকে। আর একদিন সুনিতার মন খারাপ দেখে সুমন এবং তার পরিবারের সকলে হাসতে শুরু করে। দাদা, তুমি কিন্তু খুব ভালো একটা বুদ্ধি বের করেছো। তুমি যদি আজকে এরকম না করতে তাহলে প্রত্যেকদিন চিকেন আর মাটনের পেছনে কিন্তু আমাদের সব টাকা নষ্ট হয়ে যেত। জানি না দিদি কবে বুঝতে শিখবে। তোমরা চিন্তা করো না, আমি তো আছি। আর আমি আজকে ওকে চিকেন খেতে দিয়েছি, আর ও যখনই চিকেন খাবার কথা বলবে আমি ঠিক খুঁজে খুঁজে ওর জন্য ওই রকমই এনে দেবো। তাহলে বুঝতে পারবে চিকেন খাওয়া আমাদের পক্ষে কতটা ক্ষতিকর। আমি এবার থেকে ওকে সমস্ত রকমের শাকসবজি খাওয়া শেখাবো। সুমনের কথা শুনে সবাই হো হো করে হাসতে থাকে। এভাবেই কিছুদিন কাটে, আর একদিন সুনিতা হঠাৎ করে রূপা এবং রমাকে বলে, রূপা, রমা, আজকে তোরা কি রান্না করছিস? আজকে কিন্তু তোরা একটু বেশি করে শাকসবজি রান্না করবি। আসলে আমি এবার থেকে বেশি করে শাকসবজি খাবো। প্রত্যেকদিন শাকসবজি খেতে খেতে আমার এবার শাকসবজি খেতে ভালো লেগে গেছে। কি হয়েছে দিদি, তুমি আবার আজকে হঠাৎ করে শাকসবজি খাওয়ার কথা বলছো? নিশ্চয়ই দাদা কিছু বলেছে, তা না হলে তুমি তো শাকসবজি খাওয়ার কথা কখনোই বলো না। নাকি সেদিন চিকেন লেগ পিসটা খারাপ ছিল বলে তোমার এখন আর চিকেন খেতে ইচ্ছা করে না?
তোরা ঠিকই বলেছিস, শাকসবজি খাওয়াই অনেক ভালো। আর আমি এরকম একটা পরিবারে থাকা সত্ত্বেও সবসময় চিকেন মাটন খেতে চাইতাম, আর যার জন্য তোদের সবাইকে অনেক কষ্ট পেতে হয়েছে। চিকেন আর মাটন খাওয়ার জন্য বাড়ির সবার সঙ্গে আমি খুব বাজে ব্যবহার করেছি, এমনকি শাশুড়ি মায়ের সঙ্গেও অনেক ঝগড়া করেছি। আমি বুঝতে পেরেছি এগুলো করা আমার মোটেই উচিত হয়নি। সুনিতার কথা শুনে রূপা এবং রমা প্রচন্ড পরিমাণে খুশি হয়। আর সেদিন রূপা এবং রমা বিভিন্ন রকমের শাকসবজি রান্না করে সুনিতাকে খাওয়ায়, যার ফলে সুনিতা সেদিন পেট ভরে সবজি দিয়ে ভাত খায়। আর এখন সে কখনো চিকেন কিংবা মাটন খাওয়ার নাম করে না। ধীরে ধীরে সেও তার পরিবারের সঙ্গে সবজি খেতে অভ্যস্ত হয়ে পড়ে। দেখেছো বৌমা, আমার দুই বৌমা কত ভালো খাবার রান্না করে। তুমি তো এই বাড়ির বড় বৌমা হওয়া সত্ত্বেও এত ভালো খাবার রান্না করতে পারো না, কিন্তু মেজো বৌমা ছোট বৌমা খুব ভালো খাবার রান্না করে। শাকসবজি তো এত সুস্বাদু হয় যে এই শাকসবজি ছেড়ে আমার তো মাছ মাংস খেতে ইচ্ছাই করে না। হ্যাঁ মা, আপনি ঠিকই বলেছেন, এরা দুজনে সত্যিই খুব ভালো রান্না করে। আমার তো মনে হচ্ছে এবার এদের দুজনের কাছ থেকে শাকসবজি রান্না করা শিখতে হবে। এভাবেই সুনিতা নিজেকে পরিবর্তন করে নেয় আর হাসি খুশি সবার সঙ্গে মানিয়ে গুছিয়ে জীবন কাটাতে থাকে। প্রিয়াঙ্কা, এই প্রিয়াঙ্কা, তুই তোর ভাইকে নিয়ে বাড়িতেই থাক। তোর বাবা কাজে বেরিয়ে গেছে, আমিও ঠেলাগাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ মা, আমি ভাইকে সামলে নেব। আর বাড়ির কি কি কাজ করতে হবে বলে যাও, আমি সেগুলোও করে রেখে দেব। কিন্তু হ্যাঁ মা, আমার জন্য একটা ডিম পরোটা বাছিয়ে রাখবে কিন্তু। তুমি যখন বাড়িতে আসবে তখন আমার জন্য এই ডিম পরোটাটা নিয়ে আসবে। মা, আমার জন্য নিয়ে আসবে, শুধু দিদির জন্য নিয়ে আসলে হবে না, আমার জন্য ডিম পরোটা নিয়ে আসতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি তোদের জন্য ডিম পরোটা বাছিয়ে নিয়ে আসবো। কিন্তু হ্যাঁ, তোরা দুই ভাই বোনে বাড়িতেই থাকবি আর একদম দুষ্টুমি করবি না কিন্তু, তাহলেই আমি তোদের জন্য ডিম পরোটা নিয়ে এসে দেব। তোরা যদি দুষ্টুমি করেছিস তাহলে কিন্তু আমি তোদেরকে একটাও ডিম পরোটা দেব না। মা, আমি তো আছি, আমি বান্টিকে কোনো দুষ্টুমি করতেই দেব না, তুমি নিশ্চিন্তে যাও। কমলিকা তার স্বামী কমলেশ এবং দুই সন্তান প্রিয়াঙ্কা ও বান্টিকে নিয়ে শিবতলা গ্রামে বাস করত। কমলেশ দিনমজুরির কাজ করে সংসার চালায়। সে যা টাকা উপার্জন করে নিয়ে আসতো সেই টাকা দিয়েই কোনো রকমে তাদের সংসার চলতো। তবে কোনো কিছু দায় দরকার বা বিপদ আপদে সেই টাকা আর থাকতো না। আর এই কারণেই কমলিকা তার নিজের এক ঠেলাগাড়ি নিয়ে ডিম পরোটা বিক্রি করতে শুরু করেছিল। এর ফলে এখন তারা বেশি টাকা উপার্জন করতে পারে। এভাবেই তাদের দিন কাটতে থাকে। এমনই একদিন কমলিকা ডিম পরোটা বিক্রি করে বাড়িতে আসে। মা, তুমি আমাদের জন্য ডিম পরোটা বাছিয়ে নিয়ে এসেছো তো? তুমি তো জানো আমরা তোমার হাতে ডিম পরোটা খেতে কত ভালোবাসি, আর ভাই তো কখন থেকে তোমার হাতে ডিম পরোটা খাবে বলে অপেক্ষা করছে। মা, তোমার হাতে কই ডিম পরোটা দেখতে পাচ্ছি না তো, তাহলে তুমি কি আমাদের জন্য ডিম পরোটা বানিয়ে নিয়ে আসোনি? ও, তাহলে কি আজকে সব ডিম পরোটা শেষ? আমার তো মনে হচ্ছে মা আজকে আমাদের জন্য একটাও ডিম পরোটা নিয়ে আসেনি। মা, এটা কিন্তু তুমি একদমই ঠিক করলে না। আমরা তো রোজ তোমার কাছে তোমার হাতের ডিম পরোটা খেতে চাই, এটা তো তুমি খুব ভালো করেই জানো। তা সত্ত্বেও তুমি আমাদের দুই ভাই বোনের জন্য একটাও ডিম পরোটা বাছিয়ে রাখতে পারলে না। ঠিক বলেছিস দিদি, মা আমাদেরকে আর ভালোবাসে না। আগে তো আমাদের জন্য রোজ রোজ ঠিকই ডিম পরোটা বানিয়ে নিয়ে আসতো, কিন্তু এখন তো মনে হয় মা আমাদের কথা ভুলেই যাচ্ছে, তাই জন্য ডিম পরোটা বিক্রি করে চলে এসেছে। আচ্ছা, আরে বাবা, তোরা দুই ভাই বোন শুধু কথা বলে যাবি নাকি আমাকেও কিছু বলতে দিবি? মা, তুমি তো সেই একটাই কথা বলবে, আজকে সব ডিম পরোটা বিক্রি হয়ে গেছে, এটা ছাড়া তো আর কিছু শোনার মতো নেই। তাহলে তুমি আর কি বলবে? আরে বাবা, ওই দেখ তোর বাবা পেছনে আসছে। আমি তো আজকে তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছি। এখন কটা বাজে বলতো? আমি তো রোজ বাড়িতে ফিরি 9টার সময়, আর দেখ এখন 7টাও বাজেনি। আসলে তোর বাবার সঙ্গে রাস্তায় দেখা হলো, তোর বাবাও কাজ থেকে বাড়ি ফিরছিল, তাই আমি ভাবলাম আমিও আজকে তাড়াতাড়ি বাড়িতে এসে তোদেরকে চমকে দেব। ও সত্যিই তো, কিন্তু মা তুমি কি আজকে আমাদের জন্য সত্যিই ডিম পরোটা নিয়ে আসতে ভুলে গেছো? দিদি, আমার মনে হচ্ছে মা ভুলেই গেছে। আমাদের নিজেদের ঠেলা গাড়িতে ডিম পরোটা বিক্রি হয়, কিন্তু মা আমাদেরকেই ডিম পরোটা খাওয়াই না, কিন্তু বাকি সকলকেই খাওয়াই। কেন মা, আমরা পয়সা দিতে পারবো না বলে? আরে তোরা কি সব উল্টোপাল্টা কথা বলছিস? আমি তো তোদেরকে রোজ ডিম পরোটা নিয়ে এসে খাওয়াই, আর তোরা এসব কথা বলতে শুরু করে দিলি। তোর বাবার হাতে আছে তোদের ডিম পরোটা, আমি তো ঠেলা গাড়ি নিয়ে এগিয়ে চলে এলাম, তোদের বাবা পেছনে আসছে। ও আচ্ছা আচ্ছা, আমরা ভাবলাম তুমি হয়তো ভুলে গেছো, তাই জন্য সব ডিম পরোটা বিক্রি করে দিয়েছো। তোদের কথা ভুলে যাব?
আমি তো তোদের জন্য রোজ 2টো ডিম পরোটা বাঁচিয়ে রেখে দিই, আর একদিন না আনতেই তোদের এত কথা বেরিয়ে পড়লো। উফ, সত্যি। আচ্ছা সর এখান থেকে, এবার তোদের বাবার জন্য রান্না করতে হবে। প্রিয়াঙ্কা, বান্টি, এই দেখ, এই নে ধর তোদের ডিম পরোটা। তোদের জন্য তো তোদের মা রোজ ডিম পরোটা বাঁচিয়ে রেখে দেয়, কিন্তু তোরা তোদের মাকে কত কথা শুনিয়ে দিলি। সত্যিই তো, এরকম বলা একদমই ঠিক হয়নি। বাবা, আমাকে ক্ষমা করে দাও, আমি এক্ষুনি গিয়ে মায়ের কাছে ক্ষমা চেয়ে আসছি। এই বলে প্রিয়াঙ্কা এবং বান্টি তাদের মায়ের কাছে যায়। মা, তুমি আমাদের জন্য রোজ ডিম পরোটা নিয়ে আসো, আর আজকে আমরা তোমাকে এত কথা শুনিয়ে দিলাম। এত কথা বলা হয়তো আমাদের ঠিক হয়নি। যদি কিছু ভুল বলে থাকি তাহলে ক্ষমা করে দিও। আমরা সত্যিই বুঝতে পারিনি তুমি বাবার হাতে ডিম পরোটা দিয়েছিলে। হ্যাঁ মা, আসলে সত্যি আমরা বুঝতে পারিনি। যদি আমরা বুঝতে পারতাম তাহলে আর তোমাকে কোনো কথাই বলতাম না। ক্ষমা করে দিও মা আমাদেরকে। আমি কি জানি না ভেবেছিস, নাকি আমি বুঝতে পারছি না? আরে বাবা, তোরা কেন ক্ষমা চাইছিস? তোদের কথাতে আমি আবার কিছু মনে করেছি নাকি? আমি জানি তো আমার হাতে ডিম পরোটা খাওয়ার জন্য তোরা অপেক্ষা করছিলিস, আর ঠিক তোদের মতোই সকল বাচ্চা পুরো সবাই আমার হাতে ডিম পরোটা খেতে ভালোবাসে, আর ঠিক এভাবেই অপেক্ষা করে। এটা দেখে আমার অনেক ভালো লাগে। কমলিকার হাতে ডিম পরোটা খুবই সুস্বাদু হতো, আর এই ডিম পরোটা খাওয়ার জন্য গ্রামের শত শত মানুষ কমলিকার কাছে ভিড় করত। সকাল থেকে রাত পর্যন্ত কমলিকা অনেক টাকা রোজগার করে ফেলতো, আর এর ফলে সে তার 2 ছেলে মেয়েকে ভালো স্কুলেও ভর্তি করে দেয়। মা, আমাকে তাড়াতাড়ি রেডি করে দাও, আমি তো আজকে স্কুলে যাব। তুমি তো আমাকে স্কুলে ভর্তি করেছো, তাই আমি এবার থেকে খুব ভালো করে মন দিয়ে পড়াশোনা করব, আর একদিন না একদিন তোমার নাম উজ্জ্বল করব। হ্যাঁ খোকা, তোকে তো এটাই করতে হবে। একদিন যেন তোর নাম শুনলেই সবাই চিনতে পারে, সবাই যেন তখন আমাকেও চিনতে পারে, কেমন? মা, তুমি ডিম পরোটা বিক্রি করে আমাদের 2 ভাই বোনকে পড়াশোনা শেখাচ্ছ, তখন তো এই কষ্টের কথা সবাই শুনবে। আর যখন তোমার এই কষ্টের কথা সবাই শুনবে, তখন দেখবে তোমার মতো হাজারো মহিলা নিজেদের মধ্যে অনেক সাহস পাবে, আর তারাও ঠিক তোমার মতো এরকম ডিম পরোটা বিক্রি করার সিদ্ধান্ত নিতে পারবে। তোরা শুধু ভালো করে পড়াশোনা করে নিজেদেরকে মানুষের মতো মানুষ তৈরি কর, এটা দেখে আমি আর তোদের বাবা অনেক খুশি হব। এই বলে কমলিকা তার ছেলে মেয়েদেরকে খাবার খাইয়ে স্কুলে পাঠিয়ে দেয়। দেখতে দেখতে কিছু মাস কাটে। এদিকে তারা 2 ভাই বোন মিলে ভালো করে পড়াশোনা করতে থাকে। তাদের 2 ভাই বোনকে সকল স্যার ম্যাডামরা অনেক ভালোবাসে, শুধুমাত্র তাদের পড়াশোনার কারণেই। দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। একদিন হঠাৎ করে এক অচেনা লোক এসে কমলার বাড়ির দরজায় ঠকঠক করে আওয়াজ করে। কি ব্যাপার? এদের 2 ভাই বোনকে তো এক্ষুনি স্কুলে পাঠালাম, আবার এক্ষুনি চলে আসলো নাকি? দেখি যাই তো আবার কে এসেছে। এই বলে কমলিকা দরজা খুলে দেয়। দরজা খুলতে সে চমকে ওঠে। কি ব্যাপার? আপনারা কারা? আপনাদেরকে তো ঠিক চিনতে পারলাম না, কাকে দরকার? আসলে কমলেশকে আমরা রাস্তা থেকে তুলে হসপিটালে ভর্তি করেছি। বাড়িতে খবর দিতে বলা হলো, তাই আমরা কথাটা বলতে এলাম। আমরা তো আপনাদের বাড়িটা চিনতাম না, তাই জিজ্ঞাসা করে করে এসে আপনার বাড়িতেই ঢুকলাম। কমলেশ এখন হসপিটালে ভর্তি আছে, কি হবে সেটা ডাক্তারই এখন ভালো বলতে পারবে। কি? কমলেশের কি হয়েছে? হসপিটালে কেন? হসপিটালে কিভাবে গেল? চলুন, আমাকে এক্ষুনি নিয়ে চলুন। কমলিকা আর এক মুহূর্ত দেরি করে না, ওই লোকগুলোর সঙ্গে সে বেরিয়ে পড়ে। বেশ কিছুক্ষণ যাওয়ার পর সে হসপিটালে পৌঁছায়। হসপিটালে গিয়ে কমলিকা নিজের স্বামীকে এরকম অবস্থায় দেখে অজ্ঞান হয়ে পড়ে যায়, আর তখন ডাক্তারবাবুরা তারও চিকিৎসা করে। কমলিকা জ্ঞান ফিরতেই তার স্বামীর জন্য কান্নাকাটি করতে শুরু করে। দেখুন, এটা তো রোড অ্যাক্সিডেন্ট, আর তাছাড়া কোনো ছোটখাটো গাড়ি হলে হয়তো কমের উপর দিয়ে হয়ে যেত, কিন্তু অনেক বড় গাড়ি অ্যাক্সিডেন্ট করে ওনার অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল। তাই আমরা নিজেদের মতো করে অনেক চেষ্টা করলাম, তবুও বাঁচাতে পারলাম না, আমাদেরকে ক্ষমা করবেন। ডাক্তারবাবু কথা শুনে কমলিকা কান্নায় ভেঙে পড়ে। সে মন খারাপ করে বাড়িতে ফিরে আসে। দেখতে দেখতে বিকাল হয়ে যায়। বিকালবেলা বান্টি আর প্রিয়াঙ্কা বাড়িতে ফিরে আসে। মায়ের মন খারাপ দেখে প্রিয়াঙ্কা বলে, মা, কি ব্যাপার? তুমি এভাবে বসে আছো কেন? আর তোমার চোখে জল কেন? কি হয়েছে বলো না মা। আচ্ছা, বাবা কোথায়? বাবা কি তোমার উপর রাগ করেছে? বলো না। মা, তুমি কথা বলছো না কেন আমাদের সাথে? আমরা কি করলাম মা? আমাদের সঙ্গে কথা বলো না। বাবা কোথায়? বাবা কি এখনো কাজ থেকে ফেরেনি? মা, তুমি চুপ করে কেন আছো, বলো না। প্রিয়াঙ্কা আর বান্টির মুখে এই কথা শুনে কমলিকা দেবী আরো জোরে জোরে কান্নাকাটি শুরু করে। কাঁদতে কাঁদতে সে বলে, না রে মা, তোদের বাবা আর এই পৃথিবীতে নেই। এবার থেকে কাকে বাবা বলে ডাকবি?
এবার থেকে কে তোদের জন্য জামা কিনে আনবে, কে তোদেরকে মা বলে ডাকবে? তোদের মাথার উপর থেকে যে ছাদটাই চলে গেল। বাবার কি হয়েছে? তুমি এসব কেন বলছো? বাবার কি হয়েছে বলো না। তোদের বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে, আর ওখানেই তোদের বাবা মারা গেছে। মায়ের মুখে এই কথা শুনে বান্টি এবং প্রিয়াঙ্কা দুই ভাই বোন মাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করতে থাকে। আস্তে আস্তে কমলিকা খুবই ভেঙে পড়ে। স্বামীর মৃত্যুর পর কমলিকা ডিম পরোটা বিক্রি করতেও যায় না। এভাবে ধীরে ধীরে তাদের পরিস্থিতি আরো খারাপ হয়ে যায়। না, আর কতদিন এরকম ভাবে বসে থাকবো? আমাকে আমার দুই সন্তানের কথা ভেবে লড়াই করতে হবে। সবাইকে দেখিয়ে দিতে হবে আমি একটা মহিলা হয়েও সবকিছু করতে পারি। সবকিছু। আমি আমার দুই সন্তানকে বড় করে তুলবো, ওদেরকে মানুষের মতো মানুষ করব, ওদের পড়াশোনা শেখাবো, শুধুমাত্র এই ডিম পরোটা বিক্রি করে। এভাবেই কমলিকা নিজের মনের সাহস জোগাতে থাকে। দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন কমলিকা ঠেলাগাড়ি নিয়ে আবার ডিম পরোটা বিক্রি করতে বেরিয়ে পড়ে। কমলিকা যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন সে মনে মনে ভাবে, মনে হয় না আগের মতো আমার এই ডিম পরোটা বিক্রি হবে। এতদিন হয়ে গেল আমি তো ডিম পরোটা বিক্রি করতেই আসিনি, তাই মনে হয় সব লোকেরা অন্য জায়গায় খাওয়া শুরু করেছে। হয়তো আমার কাছে 2-5 জন ছাড়া আর কেউই আসবে না। এসবই ভাবনা চিন্তা করতে করতে কমলিকা বাজারে গিয়ে পৌঁছায়। বাজারে যেতে না যেতেই তাকে চারিদিক থেকে লোকেরা ঘিরে ফেলে। সকলেই এদিক ওদিক থেকে ডিম পরোটা দেওয়ার জন্য বলতে থাকে। দিদি, এতদিন তুমি কোথায় ছিলে? তোমার হাতে ডিম পরোটা কত মিস করেছি। রোজ রোজ এসে ঘুরে চলে যেতাম, কিন্তু তোমাকে আর দেখতে পেতাম না। যাক, শেষ পর্যন্ত তুমি এসেই গেলে। কই দাও দাও, আর বেশি দেরি না করে তাড়াতাড়ি ডিম পরোটা দাও। কতদিন হয়ে গেল তোমার হাতে ডিম পরোটা খাইনি। এভাবেই মুহূর্তের মধ্যেই কমলিকার ঠেলাগাড়ির সামনে খুবই ভিড় জমে যায়। কমলিকা মনে মনে খুবই খুশি হয়। সে একের পর এক সকলকে ডিম পরোটা দিতে থাকে, আর তার হাতে ডিম পরোটা সকলেই মজা করে খেতে শুরু করে দেয়। এভাবেই আস্তে আস্তে কমলিকার দিন আবার ফিরে আসে। ডিম পরোটা বিক্রি করে সে তার দুই সন্তানকে নিয়ে হাসি খুশি বাস করতে থাকে।